গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, ব্যাধি। সূর্যোদয়ের পূর্বেই পাখির প্রভাতী কলরবের সঙ্গে সঙ্গেই সেতার পর্ব শেষ হইয়া গিয়াছিল। তখন তানপুরায় ঝঙ্কার তুলিয়া হারান আচার্য সাধিতেছিল একখানি ভৈরবী। আবেশে তাহার চোখ দুটি মুদিত হইয়া আসিয়াছে। তানপুরার উপর গাল রাখিয়া সে গাহিতেছিল, চরণে চন্দন রাঙা জবা দিলে কেড়ে। রুদ্রমূর্তিতে একগাছা লাঠি হাতে ওপাড়ার শ্যাম ঘোষাল আসিয়া বিনা ভূমিকায় হুঙ্কার ছাড়িয়া ডাকিল, হারানে শালা। তানপুরাটার স্ফীত উদরের উপর বাঁ হাতে তালি মারিয়া হারান তাল দিতেছিল। ফাঁকের ঘরে বাঁ হাত তুলিয়া হারান ইশারা করিল, সবুর। গানটা উপভোগ্য রূপে জমিয়া উঠিয়াছিল। ঘোষাল বসিল। যথাসময়ে গান শেষ করিয়া হারান তানপুরাখানি সযত্নে পাশে রাখিয়া দিতে দিতে কহিল, কি? ঘোষালের রাগের সময় বোধ করি পার হইয়া গিয়াছিল। সে কাকুতি করিয়া বলিল, হারান, আমার ঠাকুর। হাতের মেজডাপটা খুলিয়া হারান কহিল, জানি না তো। ঘোষাল জোর হাত করিয়া বলিল, দে ভাই, কোথা রেখেছিস? কি ফেলে দিয়েছিস বল? হারান বলিল, তোমার ঠাকুর তো আমি দেখেছি বাপু, আনাটেক সোনার একটা পুটপুটে পইতে ছিল, সে আমি হাত দেই নাই। ছুঁচো মেরে হাত গন্ধও আমি করি না। ঘোষাল আরও মিনতি করিয়া বলিল, তোর পায়ে ধরি ভাই, আমার 3 পুরুষের শালগ্রাম শিলা, দে ভাই, বল কোথায় ফেলে দিয়েছিস? হারান কহিল, বিশ্বাস না করো তো কি বলি বলো, সত্যি আমি জানি না। ঘোষাল আর নিজেকে সংবরণ করিতে পারিল না। সে রোষে উন্মত্ত হইয়া উঠিল, কহিল, কুষ্ঠব্যাধি হবে, মুখ দিয়ে পোকা পড়বে, চণ্ডাল চোর ব্রাহ্মণের ছেলে হয়ে। হারান কোনো উত্তর দিল না। সে তানপুরাটা আবার কোলের উপর উঠাইল। ঘোষাল সরসে কহিল, দিবি না তুই? আমি পুলিশে খবর দেব। হারান অবিচলিতভাবে তানপুরার তারের উপর আঙুল চালাইয়া দিল। সুর ঝঙ্কারে যন্ত্রটা সাঁড়া দিয়া উঠিল। অকস্মাৎ ঘোষাল তাহার পায়ের গোড়ায় ক্ষিপ্তের মতো মাথা কুটিতে কুটিতে কহিল, মরব, আমি তোর পায়ে মাথা খুঁড়ে মরব। তাহার স্বর অবরুদ্ধ, চোখ দিয়া দরদর ধারে জল ছড়িতেছিল। হারান বলিল, কেন মিছে আমার পায়ে মাথা খুঁড়ছ ঘোষাল? যাও না, ভালো করে সব খুঁজে পেতে দেখো না গিয়ে। গোল পাথর তো, গড়ে টোড়ে পড়ে গিয়ে থাকবে। পুষ্পকুণ্ড টুণ্ডগুলো দেখো গে, যাও। ঘোষাল চোখের জলে ভাসিতে ভাসিতে পরম আশ্বাসের হাসি হাসিয়া প্রশ্ন করিল, পাবো পাবো আমি? পুষ্পকুণ্ডের মধ্যেই পাবো হারান? দেখোই না গিয়ে। ঘোষাল দ্রুত পদে চলিয়া গেল। হাতের লাঠি গাছটা সেইখানে পড়িয়া রহিল। যন্ত্রটায় ঝঙ্কার তুলিয়া হারান আবার ধরিল একখানা রাগেশ্রী। গান চলিতেছিল। নিশি স্বর্ণকার আসিয়া দাওয়ার উপর নীরবে বসিল। গান শেষ করিয়া হারান বলিল, একবার তামাক সাজ দেখে নিশি। হারানের ঘর দুয়ার নিশির পরিচিত। সে তামাক টিকা লইয়া তামাক সাজিতে বসিল। যন্ত্রের তারগুলি শিথিল করিয়া দিয়া কাপড়ের খোলের মধ্যে সযত্নে যন্ত্রটিকে পুড়িয়া দেওয়ালে পোতা পেরেকে ঝুলাইয়া রাখিল। নিশে কলিকায় ফুঁ দিতেছিল। সে কহিল, একজন খরিদ্দার এসেছে দাদা ঠাকুর, কিছু সোনা বেচবে, দরও এখন উঠেছে, 24-10 আনা পাকা বিকোচ্ছে। হারান রাস্তার দিকে চাহিয়া রহিল, কোনো উত্তর দিল না। নিশে ডাকিল, দাদা ঠাকুর। মৃদু স্বরে উত্তর হইল, না। নিশি মৃদু স্বরে বলিল, কি করবে এত সোনা নিয়ে? আমি তো গলিয়ে বার তৈরি করে দিয়েছি, 1.5 7 তো হবেই। কিছু ছেড়ে দাও এ সময়, বুঝলে? টাকা নিয়ে বা কি হবে আমার? জমি টমি কেনো কিংবা দাদনপত্র করো, এবার একটা বিয়ে টিয়ে করো, বুঝলে? আজন্মই কি এমনি করে কাটিয়ে দেবে নাকি?
হারান নিরুত্তরে বসিয়া রহিল। নিশি কলিকাটা কোলের কাছে নামাইয়া দিল, বলিল, খাও। আরও একটা কথা দাদা ঠাকুর, ওসব কাজ এবার ছাড়ো। আর কেন? ঠাকুর দেবতার অলংকার ও আর ছুঁয়ো না। ও হচ্ছে কাঁচা পাড়া, হজম কারো হয় না। এতক্ষণে হারান কথা কহিল। এক মুখ ধোঁয়া ছাড়িয়া মৃদুস্বরে বলিল, এই দেখ বাবা, হাত দেখ, পা দেখ, শরীর দেখ, খসেও যায়নি, রোগও হয়নি। আর নিতেই যদি হয় তো ওই দয়াল দেবতার নেওয়াই ভালো। ড্যাব ড্যাব করে চেয়ে দেখে, ধরে না, কাউকে বলে দেয় না, চেঁচায় না, দুঃখ করে না। কাঠ আর পাথরের গায়ে রাজ্যের সোনাদানা রামচন্দ্র। কাল রাত্রে বুঝলি, ওই ঘোষালদের ঠাকুর ঘরে ঢুকেছিলাম। গোল একটা নুড়ি, তাকে বেড দিয়ে একটা সোনার পইতে নিলাম টেনে ছাড়িয়ে। তারপর ভাবলাম দিই ছুঁড়ে ফেলে। আবার ভাবলাম থাক, এই পুষ্পকুণ্ডের মধ্যেই থাক। আবারও তো পইতে গড়িয়ে দেবে, সেটাই হবে হাতের পাঁচ। নে, কলকে নে। নিশি কহিল, আচ্ছা, এসব যে তুমি করছো, কি জন্য করছো বলো তো? না করলে সংসার, না কিনবে সম্পত্তি, কি হবে এতে তোমার? হারান বলিল, কলকেটা পাল্টে সাজ, ওটা তার কিছু নাই। তারপর গুনগুন করিয়া রাগিনী ভাজিতে আরম্ভ করিয়া দিল। নিশি আবার তামাক সাজিতে বসিল। টিকিতে আগুন ধরাইতে ধরাইতে বলিল, জিনিসগুলো যত্ন করে রেখেছ তো দাদা ঠাকুর? দেখো চোরের ধন বাটপারে না নেয়। মৃদু হাসিতে হাসিতে হারান বলিল, সে এক ভীষণ কেলে সাপ, ইয়া তার ফনা। আমি যে ওস্তাদ, আমাকেই বলে। দুটি হাতের তালু পাশাপাশি যোগ করিয়া ফনার পরিধি বর্ণনা করিতে করিতে হারান সভয়ে শিহরিয়া উঠিল। দিন 10 পর সেদিনও নিশি বসিয়া তামাক সাজিতেছিল। হারান কতগুলি টুকরো টুকরো কাঠি লইয়া ছোট ছোট আঁটি বাঁধিতেছিল। নিশি কহিল, এর মধ্যে নবগ্রহের নরকম শুকনো কাঠ কোথা থেকে জোগাড় করলে দাদা ঠাকুর? তোমাদের দৈবজ্ঞীদের সন্ধান বটে বাপু। হারান বলিল, তুইও যেমন। দেবে তো 4 আনা পয়সা, তার জন্য বনবাদরে ভেঙে কোথায় আনন্দকাঠি, কোথায় কোথায় তা জোগাড় করে বেড়াই আমি। নিয়ে এলাম শুকনো ডাল একটা, তাই বেঁধে আটি করে দিচ্ছি। এই কি দিতাম? বছরে বছরে রায়পুরের বাবুদের বাড়ি একটা করে পার্বণী দেয়, তাই। নইলে হ্যাঁ, কিন্তু দেবকার্যের জিনিস, শান্তি সস্তেন করবে তারা। মৃদু হাসিয়া হারান বলিল, আমাকে তো সবাই জানে বাবা, জেনে শুনে সব আমার কাছে আসে কেন? গ্রহের ফেরে যজ্ঞ তাদের পূর্ণ হবে না, তার আর আমি কি করব? একটি লোক আসিয়া প্রণাম করিয়া বলিল, আগে নব গেরনের কাঠ নিতে এসেছি। হারান বলিল, এই যে বাবা, বেঁধে বসে আছি আমি। তোমার বাড়ি রায়পুর তো? আগে হ্যাঁ। পয়সা এনেছ? 4 আনা পয়সা। লোকটা একটা সিকি ফেলিয়া দিয়া কাঠ লইয়া চলিয়া গেল। হুকা কলিকা হারানের হাতে দিয়া নিশি বলিল, এ কিন্তু তোমার ভালো নয় দাদা ঠাকুর, যাই বলো তুমি। এতদিন বিদেশ বিভুইয়ে যা করেছ ধরতে পারে নাই কেউ, এবার তুমি গায়ে আরম্ভ করলে, আবার এই লোক ঠকানো। হারান হুকোয় টান দিয়া বলিল, আর বুঝি জল হয় না, মেঘ ধরে গেল। সে আকাশের দিকে চাহিয়া রহিল। নিশে বিরক্ত হইয়া চুপ করিল। কিছুক্ষণ পর সে বলিল, ঘোষাল পুলিশে ডায়েরি করেছে শুনেছ? হারান বলিল, মিছে কথা, হলে এতদিন খানা তল্লাশ হয়ে যেত। আর করলে তো করলে, সাক্ষী প্রমাণ তো চাই। একখানা ছইওয়ালা গরুর গাড়ি বাড়ির দরজায় দাঁড়াইল। ও প্রসঙ্গ বন্ধ করিয়া হারান প্রশ্ন করিল, কোথাকার গাড়ি হে? গাড়োয়ান গাড়ি নামাইতেছিল। ছইয়ের মধ্য হইতে একটি বিধবা মুখ বাড়াইয়া কহিল, ভালো আছো দাদা? হুকা হাতে উঠিয়া দাঁড়াইয়া হারান সবিস্ময়ে কহিল, কে রে, হৈম? তুই হঠাৎ যে? গাড়ি হইতে হৈম নামিয়াছিল, পেছনে তাহার বালক পুত্র তমরিস। দাদার পদধূলি লইয়া
কাঁদিতে কাঁদিতে হৈম বলিল, বন্যেতে বাড়িঘর সব পড়ে গিয়েছে দাদা, এমন আচ্ছাদন নাই যে মাথা গুজে দাঁড়াই। কোথা কার কাছে দাঁড়াবো বলো? অবস্থা তো জানো, ঘর যে আবার করে নিতে পারবো সে সম্বলই বা কোথা? ভগবান শেষকালে তোমারই কাছে দাঁড় করালেন আমাকে। হারান কহিল, তা বেশ বেশ, তোরও তো বাপের ঘর, আয় ভাই আয়, বেশ করেছিস। তমরিশিরে তো সব, দুদিন আগে আর পরে। নিশি কহিল, তা বই কি, এ গোষ্ঠীর অধিকারী তো উনি। হৈম আঁচলে চোখ মুছিতে মুছিতে ছেলেকে ভর্ৎসনার সুরে বলিল, মামাকে প্রণাম কর তমরিস। ছি, এত বড় ছেলে, এও বলে দিতে হবে? কোলের কাছে ফুটফুটে ছেলেটিকে টানিয়ে লইয়া হারান বলিল, বকিস নে হৈম, অচেনা জায়গা, আমিও অচেনা। মৃদু অনুযোগ করিয়া হৈম বলিল, চেনা না দিলে চিনবে কি করে বলো? এই তো 10 কোষের মাথায় থাকি, মলাম কি থাকলাম, বোনের খোঁজও তো নিতে হয়। শেষ গিয়েছ তুমি, আমি বিধবা হলে, সে 8 বছর হলো। তমরিস তখন 2 বছরের ছেলে, কেমন করে চিনবে বলো? লজ্জিত হয়ে আচার্য কহিল, আয় আয় ভাই, বাড়ির ভেতর আয়। তমরিসকে সে কোলে তুলিয়া লইল। গৃহিণীহীন গৃহখানিতে আবর্জনা না থাকিলেও মার্জনার পরিপাট্য নাই। অভগ্ন অবয়ব হইলেও সম্পূর্ণ নয়। গৃহের মধ্যে যে একটি শ্রীময়ী মমতা থাকে, তাহা নাই। হৈম বলিল, মায়ের আমলে কি রূপী ছিল এই ঘরের, সেই ঘর। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। হারান নিশিকে ডাকিয়া কহিল, 4 পয়সার ভালো মিষ্টি এনে দে দেখি নিশি, ছেলেটা প্রথম এলো। সিকিটা হাতে লইয়া নিশি বলিল, ডাল নুন তেল কি আর কিছু যদি আনতে হয় একেবারে আনতে দাও না। দৈবজ্ঞের বাড়ি রে এটা, ভুজ্জির ডাল নুন আছে, 2 পয়সার তেল আনিস বরং। আর ভাবছি মশারি একটা চাই আবার, যে মশা এখানে, 12 আনার কমে হবে না, কি বলিস? তোর ঘরে বাড়তি নেই রে? খিড়কি হইতে ফিরিয়া হৈম কহিল, ছি ছি দাদা, ঘাট পাদারগুলো করে রেখেছ কি? জঙ্গলে যে মানুষ ডুবে যায়, বিয়েও করলে না। না দাদা, এবার তোমার বিয়ে আমি দেব। আচার্য নিশিকেই বলিল, না থাকলে কি আর হবে? তাহলে রামাতা থেকে বলবি একটা মশারির জন্য, নিয়েই বরং আসবি। ওর ছেলের রাশিচক্রটা দিয়ে যেতে বলবি, কুষ্টি করে দেব। নিশি বলিল, সে আমি পারবো না বাপু, তুমি একটা মিথ্যে যাতা কুষ্টি করে দেবে, সে পাপের ভাগী আমি হই কেন? তার চেয়ে আমি নিজে দায়ী হয়ে নিয়ে আসবো, তুমি পয়সা পরে দিও আমাকে। সে চলিয়া গেল। নিশি চলিয়া যাইতেই হৈম বলিল, একটি কাজ তুমি করতে পাবে না দাদা, তোমার পায়ে আমি হত্যে দেব, ঠাকুর দেবতার জিনিস। তাড়াতাড়ি বাধা দিয়া আচার্য কহিল, না সে তো আর করি না। নিষিদ্ধ রাত্রে হ্যারিকেনটা অনুজ্জ্বল করিয়া দিয়া হারান খিড়কির ঘাটে গিয়া নামিল। কিছুক্ষণ নিস্তব্ধভাবে প্রতীক্ষা করিয়া ধীরে ধীরে আলোকটিকে উজ্জ্বল করিয়া দিল। তারপর ঘাটের বাঁ পাশে ভাঙিল। ঘন জঙ্গলের মধ্যে একটা আকন্দ গাছের তলা খুঁজিয়া বাহির করিল একটা ঘটি। সেটাকে লইয়া সে নিবিড়তর জঙ্গলের মধ্যে প্রবেশ করিল। থানা পুলিশের সংবাদটা সত্য বলিয়াই বোধ হইল। দফাদারটা দিন 2 হইল গান শুনিবার ছলে অনেকক্ষণ আলাপ করিয়া গেল। গতরাত্রে অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া মানুষের চিহ্ন অনুসন্ধান করিতে গিয়া হারানের নজরে পড়িল 2টি মানুষ। সে চমকিয়া উঠিয়া প্রশ্ন করিল, কে? উত্তর হইল, আমরাই গো। আচার্য আবার প্রশ্ন করিল, আমরাই কে হে বাপু? আমি রামহরি দফাদার আর সঙ্গে থানার মুহুরি বাবু, রোদে বেরিয়েছি। সকালে উঠিয়া রাগিনী আলাপ তেমন জমিল না। তমরেশ বসিয়া আছে। প্রথম দিন হইতেই যন্ত্র ঝঙ্কার উঠিলেই সে আসিয়া বসে। নিশিও নিয়মিত আসিয়াছিল। গান শেষ করিয়া আচার্য নীরবে তামাক টানিতেছিল। হৈম আসিয়া দাঁড়াইল।
সে বোধ হয় দাদার নিকট হইতে প্রথম সম্ভাষণ প্রত্যাশা করিয়াছিল। কিছুক্ষণ প্রতীক্ষা করিয়া শেষে সেই প্রথমে ডাকিল, দাদা। আচার্য মুখ তুলিয়া চাহিল। আজ তমরিশকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে দাদা? হারান বলিল, হুম, আজ দিন ভালো নয়। হৈম দুঃখের হাসি হাসিয়া বলিল, কাকে কি বলছ? আমিও যে দৈবজ্ঞের ঘরের মেয়ে দাদা। দিন ভালো মন্দ। সপ্রতিভভাবে হারান বাধা দিয়া বলিল, না মানে পয়সা নেই হাতে আজ, আর ভালো দিন তো আরও আছে। ছোট একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হৈম বলিল, তাই হবে, কিন্তু বই কখানা কিনে দাও। ঘাড় নাড়িয়া হারান বলিল, দেব। হৈম চলিয়া গেল। যন্ত্রগুলায় আবরণ পড়াইতে পড়াইতে আচার্য কহিল, তমরিশ, ভেতরে যাও তো বাবা। বালকের বিলীয়মান পদধ্বনির প্রতীক্ষা করিয়া হারান মৃদুস্বরে নিশিকে কহিল, আমার বাড়িটা কিনবি নিশি? যা হয় দাম দিস তুই। পুলিশ বড্ড আমার পেছনে লেগেছে। নিশি চমকিয়া উঠিল। আচার্য বলিল, ভবি মিশ্রকে দিলে 200 টাকায় সে এক্ষুনি নেয়, কিন্তু শালা পুলিশের গুপ্তচর, ঠিক বলে দেবে। তুই নে, 100 টাকা তুই আমাকে দিস। না না, 105। নিশি কহিল, দিদি ঠাকুরন, তমরিশ, এরা কোথায় যাবে? হারানার কথা কহিল না। পরদিন সকালবেলা আর হারানের সেতার বাজিল না। নিশি আসিয়া ফিরিয়া গেল। তমরেশ আবিষ্কার করিল মামার যন্ত্রগুলির মধ্যে তানপুরাটা নাই। সন্ধ্যায় নিশি আসিয়া দেখিল হৈম বসিয়া বসিয়া কাঁদিতেছে। পাশে ম্লান মুখে কয়খানি নতুন বই হাতে তমরেশ বসিয়াছিল। নিশি শুনিল হারান ভবি মিশ্রকে 95 টাকায় বাড়ি বেচিয়া কাশি চলিয়া গিয়াছে। যাইবার সময় কয়খানি বই তমরেশকে দিবার জন্য দিয়া গিয়াছে। আচার্য কিন্তু কাশি যায় নাই। সে বর্ধমান জেলা পার হইয়া মুর্শিদাবাদে গিয়া পড়িল। নিতান্ত পথে পথে যাত্রা। কাঁধে এক কম্বল, একটি পুটলি, হাতে তানপুরা। একখানা গ্রামে প্রকাণ্ড দালান ঠাকুরবাড়ি দেখিয়া সে ঢুকিয়া পড়িল। মুর্শিদাবাদ আমিরি চালের জন্মভূমি। বনিয়াদি চাল। পুরনো বন্দোবস্ত আজও এখানে নিঃশেষ হয় নাই। এ বাড়ির বন্দোবস্তও পুরনো। অতিথিকে এখানে মানুষের অনুগ্রহ ভিক্ষা করিতে হয় না। দেবতার প্রসাদ কামনা করিয়া দাঁড়াইলেই পাওয়া যায়। অপরাহ্নবেলায় নজরে পড়িল বনিয়াদি চালের অভাব এখনও সেখানে নেই। ঠাকুরবাড়ির পাশেই বাবুদের বৈঠকখানায় বড় হলে আসর পড়িতেছে। ঝাড়ে দেওয়ালগিরিতে বাতি বসানো হইতেছে। হারান এদিক ওদিক ঘুরিয়া ছিলমচি খানসামার ঘরে ঠুকিয়া তাহার সহিত আলাপ আরম্ভ করিয়া দিল। প্রকাণ্ড বড় চিলমদানিটা কলিকায় কলিকায় ভরিয়া গেছে। খানসামা বলিল, বড় সেতারি এসেছেন, মজলিস বসবে আজ। হারান কহিল, আমাকে শুনবার একটু সুবিধে করে দিতে হবে ভাই। তানপুরাটা সে ঘরের এক কোণে রাখিয়া দিল। সেটার দিকে লক্ষ্য করিয়া খানসামা কহিল, আপনিও কি ওস্তাদ নাকি? আচার্য বলিল, গান পাগলা মানুষ দাদা, ওস্তাদ টোস্তাদ কিছু নই। মজলিসের স্থান সে পাইল। দুগ্ধ ফ্যাননিভ ফরাসের উপর সারি সারি তাকিয়া পড়িয়াছিল। সোনা রূপার 7-8টা গড়গড়া পড়িয়া আছে। রূপার পড়াতে প্রচুর পানের খিলি। আতরদানে আতর ও তুলা শোভা পাইতেছিল। 2-3টা গোলাপ পাশ হইতে গোলাপ জল ছিটানো হইতেছিল। প্রকাণ্ড প্রকাণ্ড 4টা হাত পাখা লইয়া 4 জন খানসামা 4 কোণে দাঁড়াইয়া বাতাস করিতেছিল। সুগন্ধি ধূপ ঘরে চারিদিকে জ্বলিতেছে। ফরাসের এক কোণে সে বসিল। প্রথমেই বিতরণ করা হইল পান ও আতর। সম্মানী সম্ভ্রমী ব্যক্তিদের গলায় ফুলের মালা দেওয়া হইল। তারপর আরম্ভ হইল সঙ্গীত। ওস্তাদের সুনিপুণ আঙ্গুলি স্পর্শে সে তার সত্য সত্যই গান গাহিয়া উঠিল। জোয়ারের তারগুলির ঝংকারে মানুষ, আলো, এমনকি
ঘরখানার সব উপাদান পর্যন্ত যেন মোহবিষ্ট হইয়া গেল। ঘরের জানালার গড়াদেতে হারান হাত দিয়াছিল। সে অনুভব করিল লোহার গড়াদের মধ্যেও সে ঝঙ্কার প্রতিধ্বনিত হইতেছে। সঙ্গীতের গতি দ্রুত হইতে আরম্ভ হইল। দুনে বাজনা চলিল। আঙুলের ছোঁয়ায় তারের মধ্য হইতে সুরের ফুলছড়ি যেন ছড়াইয়া পড়িতেছিল। মধ্যপথে কিন্তু সঙ্গীত শেষ করিতে হইল। যন্ত্রী তবলচির দিকে চাহিয়া বলিলেন, আপকো হাত আর নেহি চলেগা। বাদক লজ্জিত হইয়া বলিল, আমার শিক্ষা সামান্যই। অবসর পাইয়া খানসামা শরবত ধরিয়া দিয়া গেল। সঙ্গে সঙ্গে সুরা। ফুরসি গড়গড়ার ডাকে মজলিসটা মুখরিত হইয়া উঠিল। ধুতুরো ফুলের মতো লম্বা একটি রূপার কলিকা আসিল ওস্তাদের জন্য। ওস্তাদের হাত হইতে কলিকাটা ঘুরিয়া বেড়াইল। ওস্তাদজি আবার সেতার তুলিয়া কহিলেন, আওর কই হ্যায় সঙ্গত করনে কো লিয়ে। মালিক মনোহর সিংহ চারিদিকে চাহিলেন। অবশেষে লজ্জিতভাবে বলিলেন, দুসরা আদমি তো কই নেহি হ্যায়। হারান উঠিয়া পড়িল। আভূমিনত এক নমস্কার করিয়া জোর হাতে কহিল, হুজুর, হুকুম হয় যদি তবে আমি একবার চেষ্টা করে দেখি। গৃহস্বামী স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিলেন। তারপর গম্ভীরভাবে বলিলেন, পারবে তুমি? ওস্তাদ কহিলেন, আয়ে বৈঠিয়ে। একজন বলিয়া উঠিল, পাগল নয় তো? ওস্তাদ কহিলেন, কোকিল বনমে রহে বাবুজি, রং ভি কালা উস্কা, লেকেন গানেওয়ালাকে বাদশাহ হি। গৃহস্বামী আতরদানে মান্য করিয়া হারানকে সঙ্গত করিতে অনুমতি দিলেন। সঙ্গত আরম্ভ হইল। আচার্যের হাতে চর্মবাদ্য সেতারের সুরে সুর মিশাইল। অপূর্ব সমন্বয় সুসঙ্গত রূপে সঙ্গত শেষ হইল। ওস্তাদ যন্ত্রখানি পাশে রাখিয়া তারিফ করিয়া উঠিলেন, বহুত আচ্ছা, বহুত মিঠা হাত আপকা। মালিক একগাছি মালা আচার্যের গলায় পরাইয়া দিয়া কহিলেন, ওস্তাদজির কোথায় বাড়ি, কি নাম আপনার? জোরহাত করিয়া হারান কহিল, হুজুর, আমি ভবঘুরে গান বাজনা করেই বেড়াই। নাম আমার নারায়ণচন্দ্র রায়। এ নামটা পথে পা দিবার সময়েই সে ঠিক করিয়া রাখিয়াছিল। সেতার সঙ্গতের শেষে ওস্তাদের অনুরোধে হারান গানও গাহিল। খুশি হইয়া মনোহরবাবু হারানকে সুরাপাত্র আগাইয়া দিলেন। পাত্রটি কপালে ঠেকাইয়া হারান সসংকোচে নামাইয়া রাখিল। করজোড়ে কহিল, হুজুর, সুরের কারবারি আমি, সুরা আমার গুরুর নিষেধ। ওস্তাদজি কহিলেন, বহুত আচ্ছা, সাচ্চা আদমি আপ। মনোহরবাবু জড়িত কণ্ঠে কহিলেন, মদ না খাও, মাতলামি কিন্তু করতে হবে। হারান কহিল, নাচব হুজুর, বাইজি নাচ। চারিদিক হইতে রব উঠিল, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। মনোহরবাবুর আশ্রয়েই হারান আচার্য থাকিয়া গেল। এমনি একটি আশ্রয়েই যেন সে খুঁজিতেছিল। জীবনের চারিদিকে বিলাসের আরামে তাহার যেন ঘুম আসিল। কর্মের দায়িত্ব নাই, শুধু বাবুর মনস্তুষ্টি করিলেই হইল। বাবু খামিলে সে বাতাস করে। অকারণে সিলমচি খানসামাকে ধমক দিয়া নতুন কলিকা দিতে আদেশ দেয়। মনোহরবাবু শিকারে যান, সঙ্গে হারান থাকে। সে অবিকল তিতিরের ডাক ডাকে। বনমধ্য হইতে তিতির সাড়া দিয়া ওঠে। সন্ধ্যায় সেতার শোনায়, গান গায়, পাখির মাংস রাঁধিয়া দেয়। রান্নাতেও হারানের হাত বড় মিঠা। যায় না সে শুধু বাঘ শিকারের সময়। জোরহাত করিয়া বলে, আগে আমার কর্তা বাবাকে বাঘে ধরে খেয়েছে, জ্যান্ত বাঘ দেখা আমাদের বংশে নিষেধ আছে। মনোহরবাবুর জীবনে সে অপরিহার্য হইয়া উঠিল। নারায়ণ রায় ভিন্ন এক দণ্ড তাহার চলে না। হারানের জীবনও বড় সুখেই কাটিয়া যায়। মধ্যে মধ্যে সে কেমন হইয়া ওঠে। বারবার ঠাকুর বাড়িতে যায়, চারিদিকে চায়। পাথরের মন্দিরের প্রতি পাথরটি যেন মনে আঁকিয়া লয়। দ্বারে সশস্ত্র প্রহরীটাকে দেখিয়া অকারণে শিহরিয়া ওঠে। সেবার শিকারের পর্বটা প্রবলভাবে জমিয়া উঠিয়াছিল। খাঁটি আমিরি চালে সমস্ত চলিতেছে। বন্ধু, বাইজি, সঙ্গীত, সুরা,
হাতিয়ার হাতি কিছুরই অভাব ছিল না। সন্ধ্যার পর হইতে নাচ গানের আসর বসে, বাইজি নাচে, রায়জি সঙ্গত করে। রজনীর অগ্রগতির সঙ্গে সঙ্গে রায়জি সঙ্গত ছাড়িয়া বাইজির পদধূলি মাখিয়া গড়াগড়ি দেয়। সেদিন মনোহরবাবু তারিফ করিয়া কহিলেন, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। রায়জি কাঁদিয়া আকুল হইল, হুজুর, আমার পরিবার বড় ভালো নাচত। আহা, সে মরে গেল। দেখবেন সে নাচ হুজুর। সাঁওতাল নাচ নাচিতে শুরু করিল সে। সুরার অবসাদে ক্রমশ ক্রমশ উত্তেজনা কোলাহল স্তিমিত হইয়া আসিল। বাইজির দল চলিয়া গেল। ঘুমে সব অচেতন। হারান উঠিয়া তাঁবুর দরজার পর্দাটা টানিয়া দিল। তারপর মনোহরবাবুর পাশে বসিয়া তাহাকে বাতাস করিতে আরম্ভ করিল। মনোহরবাবু নাক ডাকিতেছিল। ব্যজনের আরামে সে ধ্বনি আরও গভীর হইয়া উঠিল। পাখাখানি রাখিয়া হারান তাহার বুকে হাত দিল। মোটা সোনার চেনটা সে খুলিতেছিল। অকস্মাৎ তন্দ্রারক্ত চোখ মেলিয়া বিড়বিড় করিয়া কি বকিতে বকিতে মনোহরবাবু পাশ ফিরিয়া শুইলেন। হারানের বুকটা গুড়গুড় করিয়া উঠিল। মনোহরবাবু উঠিয়া বিরক্তি ভরে কহিলেন, এগুলো রাখো তো রায়জি, এই ঘড়ি চেন বোতাম বুকে লাগছে আমার। হারানের সর্বাঙ্গ সেদা প্লুত হইয়া উঠিল। বাবু বলিলেন, নাও না হে খুলে। হারান তাঁবুর দুয়ারের দিকে তাকাইল। জাগ্রত প্রহরীর পদশব্দের বিরাম নাই। জিনিসগুলি হাতের অঞ্জলিতে আবদ্ধ করিয়া সে নির্বাকভাবে বসিয়া রহিল। প্রভাতে মনোহরবাবু উঠিতেই সেই দুই হাতে জিনিসগুলি লইয়া সম্মুখে দাঁড়াইল। বাবু ঈষৎ হাসিয়া কহিলেন, ওগুলো তোমার বকশিস রায়জি, কাল রাত্রে ঘুমের ঘোরে বলতে ভুলে গিয়েছি। হারান ঠকঠক করিয়া কাঁপিতেছিল। মনোহরবাবু বলিলেন, গুণী লোক তুমি রায়জি, তোমাকে এর চেয়ে ঢের বেশি দেওয়া উচিত, কিন্তু সিংহবংশের আর সেদিন তো নেই। হারান ধীরে ধীরে কহিল, আমাকে কি বিদায় করে দিচ্ছেন বাবু? হাসিয়া মনোহরবাবু বলিলেন, বামুন জাত কি না, দক্ষিণে পেলেই ভাবে বিদায় করে দিল বুঝি। যাও বলে দাও দেখি, খেয়ে দেই তাবু ভাঙতে হবে, আজই উঠতে হবে। গজভুক্ত কপিত্থের মতো সিংহবাড়ির অন্তঃসার বহুদিন হইতেই নষ্ট হইতে বসিয়াছিল। সেদিন একটা বড় মহলের নায়েব সংবাদ লইয়া আসিল। বৎসর বৎসর নিয়মিত রূপে রাজস্ব না পাইয়া জমিদার বড় রুষ্ট হইয়াছেন। অষ্টম নালিশ দায়ের করিয়াছেন। মহলের টাকা ইতিপূর্বে আদায় হইয়া সদরে আসিয়াছে। সুতরাং এখন সদর হইতে টাকা দিয়া মহাল রক্ষা করিতে হইবে। মনোহরবাবু চিন্তিত হইয়া পড়িলেন। সদানন্দময় মুখে তাহার চিন্তার ঘন বিষণ্ণ ছায়া ঘনাইয়া আসিল। সদর নায়েবকে ডাকিয়া তিনি বলিলেন, ওপারের কে বেটার কাছে একবার দেখে আসুন তাহলে, 10,000 টাকা হলেই তো হবে। নায়েব নত মুখে বসিয়া রহিল। বাবু বলিলেন, কালই যান তাহলে, কি বলেন? ধীরে ধীরে নায়েব কহিল, লোকটা বড় পাজি, যা তা বলে, ওর কাছে টাকাও নেওয়া হলো অনেক। মনোহরবাবু শুধু কহিলেন, তারপর আবার মৃদুস্বরে বলিলেন, থাক তাহলে। নায়েব প্রশ্ন করিল, কিন্তু অষ্টমের কি হবে? যাবে, কি করব, উপায় কি? অন্য কোথাও দেখব চেষ্টা করে। দেখুন, কিন্তু। সজাগ হইয়া তিনি নল টানিতে আরম্ভ করিলেন। নায়েব চলিয়া গেল। সন্ধ্যায় মজলিস বসিল। মনোহরবাবু হুকুম করিলেন, আজ করুণ রসের গান তুমি শোনাও রায়জি, মন যাতে উদাস হয়, চোখে জল আসে। সুরা সেদিন তিনি স্পর্শ করিলেন না। রাত্রে মজলিস ভাঙিল। পারিষদের দল চলিয়া গেল। বাবু বাড়ির মধ্যে যাইবার জন্য উঠিলেন। হারান জোর হাত করিয়া সম্মুখে দাঁড়াইল। মনোহরবাবু হাসিয়া বলিলেন, রায়জি, একটা নিবেদন আছে হুজুর। কি বলো? একটু নির্জনে। মনোহরবাবু আলোকধারী খানসামাটাকে চলিয়া যাইতে আদেশ করিলেন।
তাহার পশ্চাতে দরজা বন্ধ করিয়া দিয়া হারান কহিল, হুজুর, অভয় দিতে হবে আগে। কি ভয় তোমার? বলো, তুমি বলো। গরিব ভিক্ষুক আমি হুজুর, আপনার অন্নে বেঁচে আছি আমি। হুজুর, আমার আমার মনোহরবাবু বলিলেন, বলো, ভয় কি? হারানের জিভটা যেন শুকাইয়া আসিতেছিল। সে কহিল, আমার কিছু টাকা আছে হুজুর, 1000 হবে বোধ হয়, হুজুরের দরকারে লাগে। মনোহরবাবু স্থির দৃষ্টিতে হারানের মুখের দিকে চাহিয়া রহিলেন। হারান বলিল, পরে আবার আমাকে দেবেন হুজুর। মনোহরবাবু রুদ্ধ কণ্ঠে শুধু কহিলেন, রায়। তারপর আর তিনি কিছু বলিতে পারিলেন না। অন্ধকারের মধ্যেই তিনি অন্দরের দিকে চলিয়া গেলেন। আলোকের কথা তাহার আজ খেয়ালই হইল না। হারানের চোখ দিয়া জল আসিল। বাবু নীরব ধন্যবাদের ভাষা সে বুঝিতে পারিয়াছিল। চাকরটাকে আলো লইয়া বাবুর সঙ্গে যাইতে বলিয়া দিয়া গুনগুন স্বরে সে ধরিল একখানি বেহাগ। নিস্তব্ধ গভীর রাত্রে হারান উঠিয়া চলিল পতিত আবর্জনা ভরা একটা স্থান লক্ষ্য করিয়া। নির্দিষ্ট একটা স্থান খুঁড়িয়া বাহির করিল ধাতুময় পাত্র একটা। তাহার মুখাবরণ খুলিয়া হারান বাহির করিল সোনার বাট একখানি। অন্ধকারের মধ্যে উজ্জ্বল স্বর্ণ বর্ণ ঝকঝক করিতেছিল। সেখানে রাখিয়া তুলিল আরেকখানি, সেও তেমনি উজ্জ্বল। ওগুলি ছাড়া আরও 2টি বস্তু ঝকঝক করিতেছিল। সে তাহার নিজের চোখ। সকালে উঠিয়া কিন্তু হারানকে আর পাওয়া গেল না, তাহার তানপুরাটাও নাই। মনোহরবাবু বিষণ্ণ হাসি হাসিয়া বলিলেন, সে চলে গিয়েছে, আর আসবে না। হারান এবার আসিয়া উঠিল কাশী। ভাগ্যগুণে অবিলম্বে আশ্রয় একটা জুটিয়া গেল। পথে সে গিরিমাটিতে কাপড় ছোপাইয়া লইয়াছিল। গেরুয়ার উপর তানপুরা দেখিয়া লোকে তাহাকে শ্রদ্ধার সহিত ভালোবাসিল। তাহার সঙ্গীত শুনিয়া ডাকিয়া তাহাকে একটা মঠে আশ্রয়ও দিল। চারিদিকে ধর্মের সমারোহ। সেই সমারোহের আবর্তের মধ্যে পড়িয়া হারান যেন ডুবিয়া গেল। সে হাঁপ ছাড়িয়া বাঁচিল। মন যেন তার পবিত্র হইয়া গেছে। দিবারাত্রি শিবনামের কলরোলের মধ্যে সে চুপ করিয়া থাকিতে পারে না। সন্ধ্যায় যোগীরাজের স্তব করে সে ধ্রুপদ ধামারের মধ্য দিয়া। তাহার আচারে ব্যবহারে একটা আমূল পরিবর্তন ঘটিয়া গেল যেন। ইতর রসিকতা আর মুখ দিয়া বাহির করিতে কেমন লজ্জা করে। সংযত মৃদুভাবে সে কথা কয়। এদিকে অল্পদিনের মধ্যে গানের জন্য তাহার খ্যাতি রটিয়া গেল। নানা মঠ হইতে নিমন্ত্রণ আসিতে আরম্ভ করিল। সাধু সন্ন্যাসীরা গানে মুগ্ধ হইয়া সাদরে কোল দিয়া বলেন, বিশ্বনাথ কো কৃপা আপকো পর হো গিয়া। হারানের চক্ষে জল আসে। সে জোর করিয়া তাহাদের পায়ের ধুলি লইয়া বলে, আশিস করিয়ে মহারাজ। কিন্তু 2টি মানুষের মুখ অহরহ তাহাকে পীড়া দেয়। তমরিসের অসহায় কচি মুখখানি মনে পড়ে। যখনই অনুদিত প্রাতে উষার আলোয় সে সেতার লইয়া বসে, তখনই মনে হয় তমরিস কুরঙ্গ শিশুর মতো নীরবে মুগ্ধ চক্ষু 2টি মেলিয়া গান শুনিতেছে। আর মনে পড়ে মনোহরবাবুর সেই সদানন্দময় মুখ, তাহার সেই অবরুদ্ধ কণ্ঠের 2টি কথা, রায়। তাহার সেই ছল ছল চোখ, সব মনে পড়ে। তবু সে ভগবানকে ধন্যবাদ দেয় যে তার অন্তরে একটা পরিবর্তন আসিয়াছে। মঠের ফটকে বসিয়া ভিক্ষা করে এক অন্ধ। পদশব্দ শুনিলেই সে চিৎকার করে, অন্ধকে দয়া করো বাবা, বিশ্বনাথ তোমার কল্যাণ করবেন বাবা। হারানের পদশব্দেও সে ভিক্ষা চায়। হারান হাসিয়া বলে, আমি রে বাবা। ভক্তি ভরে অন্ধ কহে, সাধু বাবা, প্রণাম বাবা। হারান আশীর্বাদ করে। একদিন আক্ষেপ করি অন্ধ বলে, আজ আর কেউ কিছু দিলে না বাবা। কিছু পাওনি? একটু চিন্তা করিয়া হারান সেইখানে দাঁড়াইয়াই গান ধরিয়া দেয়। চারিপাশে মুগ্ধ পথিকের দল ভিড় জমাইয়া দাঁড়ায়। গান শেষ করিয়া হারান সকলকে অনুরোধ করে,
এই অন্ধকে একটা করে পয়সা দিয়ে যান দয়া করে। পয়সা পড়িতে থাকে। ভিড় ভাঙিয়া গেলে হাত বুলাইয়া পয়সাগুলি তুলিতে তুলিতে অন্ধ কৃতজ্ঞতা ভরে বলে, বাবা, সাধু বাবা। হারান অন্যমনস্কভাবে অন্ধের দিকে চাহিয়া থাকে। তারপর অকস্মাৎ দ্রুতপদে সে চলিয়া যায়। অন্ধটা রাত্রে মঠের মধ্যেই একপাশে পড়িয়া থাকে। ছেঁড়া একটা কম্বল ও চামড়ার একটা বালিশ তাহার সম্বল। সেদিন অন্ধটা বলিল, সাধু বাবা। কি রে? আমার একটি কাজ করে দেবে বাবা। কি? একটু ইতস্তত করিয়া অন্ধ বলিল, কাল বলবো। পরদিন চলিয়া গেল। অন্ধও কিছু বলিল না। হারানেরও সে কথা মনে ছিল না। তার পরদিন অন্ধ আবার কহিল, আমার কথা শুনলে না সাধু বাবা? হারান হাসিয়া বলিল, কই, তুমিও তো কিছু বললে না। অন্ধ বলিল, আজ বলবো। বলো। অন্ধ প্রশ্ন করিল, কে রয়েছে বাবা এখানে? চারিদিক দেখিয়া হারান কহিল, কই, কেউ তো নাই। ওতে মৃদুস্বরে অন্ধ বলিল, আমায় কিছু সোনা কিনে দেবে বাবা? হারান চমকিয়া উঠিল। চামড়ার বালিশটা কোলের কাছে টানিয়া লইয়া অন্ধ কহিল, তামা রূপো বড় ভারী হয় বাবা। আগে কবার এক সাধু আমায় এনে দিয়েছিল, কিন্তু শেষকালে। সে চুপ করিয়া গেল। হারানের হাত পা থরথর করিয়া কাঁপিতেছিল। অন্ধ বলিল, তার ভয়ে সেখান থেকে পালিয়ে এলাম বাবা। চামড়ার বালিশটা ওপাশে সরাইয়া কনুইয়ের চাপ দিয়া সে কহিল, সাধু বাবা। এনে দেবে বাবা? হারান কহিল, দেব, কাল দেব। পরদিন প্রাতে অন্ধটার কাতর ক্রন্দনে মঠের মধ্যে ভিড় জমিয়া গেল। তার সে চামড়ার বালিশটা খোয়া গিয়াছে। সে বালিশটির মধ্যেই তাহার জীবনের সঞ্চয় সঞ্চিত ছিল। কয়খানা সোনার বাট, কিছু টাকা, কিছু পয়সা। অন্ধ বারবার বলিতেছিল, সেই চোর সাধু, সেই বদমাস। দীনতা ও হীনতার তাড়নায়, গালাগালির অশ্লীলতায় স্থানটাকে কদর্য করিয়া তুলিল। বুক চাপড়াইয়া, পাথরের চত্বরে মাথা কুটিয়া নিজের অঙ্গ ও পবিত্র দেবভূমি রক্তাক্ত করিয়া তুলিল। এর মাস চারেক পরে মনোহরবাবু একখানা পত্র পাইলেন। বর্ধমান হাসপাতাল হইতে রায়জি পত্র লিখিয়াছে। মৃত্যুশয্যায় শুইয়া আজ আপনাকে একবার দেখিবার ইচ্ছা হইতেছে। আজ 2 মাস হইল অজীর্ণ রোগে ভুগিয়া হাসপাতালে মরিতে আসিয়াছি। একবার দয়া করিয়া আসিবেন। ইতি আশ্রিত নারায়ণচন্দ্র রায়। পরিশেষে হাসপাতালের চিকিৎসক জানাইয়াছেন, আসিলে সত্বর আসিবেন। 1 সপ্তাহের অধিক রোগীর জীবনের আশা করা যায় না। মনোহরবাবু রায়ের এ অনুরোধ উপেক্ষা করিতে পারিলেন না। তিনি তাহার পরদিনই বর্ধমান যাত্রা করিলেন। অপরাহ্নবেলায় তিনি হাসপাতালে হারানের শয্যা পার্শ্বে দাঁড়াইয়া ডাকিলেন, রায়জি। সম্মুখের খোলা জানালা দিয়া হারান পশ্চিম আকাশের দিকে চাহিয়াছিল। কণ্ঠস্বরে সে চকিত হইয়া মুখ ফিরাইল। বাবুকে দেখিয়া ঠোঁট দুটি তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। বাবু কহিলেন, ভয় কি, ভালো হয়ে যাবে তোমার অসুখ। বহুক্ষণ পর আপনাকে সংযত করিয়া হারান কহিল, আর না, বাঁচবার কথা আর বলবেন না। আমার জীবন যাওয়াই ভালো। মনোহরবাবু চুপ করিয়া রহিলেন। তাহার হাত দুটি ধরিয়া মিনতি ভরে হারান বলিল, আমাকে মাপ করুন বাবু। অম্লান হাসি হাসিয়া বাবু কহিলেন, সে কথা আমি কোনোদিন মনে করিনি রায়জি। তাছাড়া তোমার আশীর্বাদে সম্পত্তি আমার রক্ষা হয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হারান বলিল, আরও অপরাধ আমার আছে। আমি আপনাকে ঠকিয়েছি। আমি পাপী। আমার নাম নারায়ণ রায় নয়। বাধা দিয়া মনোহরবাবু কহিলেন, জানি,
তোমার নাম হারান আচার্য, সে থাক। কথায় কথায় বেলা পড়িয়া আসিল। বাবু কহিলেন, একটা কথা বলবো রায়জি। জিজ্ঞাসু নেত্রে হারান তাহার দিকে চাহিয়া রহিল। মনোহরবাবু বলিলেন, পাপের ধনটা দিয়ে একটা ভালো কাজ তুমি করে যাও যাবার সময়। দুই হাতে বাবুর হাত ধরিয়া ব্যগ্রভাবে হারান বলিল, ও উদ্ধার করুন বাবু, আমায় উদ্ধার করুন। ওগুলো যেন বুকে চেপে বসে আছে, আমার প্রাণ আমার বেরুচ্ছে না। বাবু কহিলেন, হাসপাতালে টাকাগুলো তুমি দিয়ে যাও, এই হাসপাতালেই দিয়ে যাও। কিছুক্ষণ নীরবে থাকিয়া হারান ধীরে ধীরে বলিল, বর্ধমান স্টেশনের ধারেই একটা ছোট বাড়ি শেষে করেছিলাম, সেই ঘরের মেঝেতে। সে নীরব হইয়া গেল। কিছুক্ষণ পর আবার কহিল, এবার কটা কটা বাগ মারলেন? আরও কটা কথা কহিয়া বাবু উঠিলেন, বলিলেন, কাল আবার আসব। আরও একখানা পত্র গিয়াছিল তমরিসের নামে। হৈম তমরিসকে লইয়া আসিয়াছিল। সন্ধ্যার পরেই তাহারা আসিয়া উপস্থিত হইল। হৈম কাঁদিয়া কহিল, অসুখ হলে আমার কাছে গেলে না কেন? তমরিসকে কাছে টানিয়া লইয়া তাহার মুখের দিকে চাহিয়া দেখিতে দেখিতে দুটি জলের ধারা তাহার গাল বাহিয়া গড়াইয়া পড়িল। বহুক্ষণ পর কহিল, তমরিস, আমার টাকা আছে, তোকে বলে যাই। হৈম বলিল, না দাদা, ব্যস্ত হইও না, ভালো হয়ে ওঠো আগে। হৈমর মুখের দিকে হারান চাহিয়া রহিল। ঔষধ দিবার সময় হইয়াছিল। একজন নার্স আসিয়া ঔষধ দিতে গিয়া রোগীর পায়ের উত্তাপ অনুভব করিয়া তাড়াতাড়ি চলিয়া গেল। আবার সে একজন ডাক্তারকে সঙ্গে লইয়া ফিরিয়া আসিল। অবস্থা দেখিয়া একটা ইঞ্জেকশন দিয়া ডাক্তার কহিলেন, তোমার যদি কোনো কথা বলবার থাকে কাউকে, তবে বলে রাখাই ভালো। হৈম কহিল, দাদা। মুখের দিকে চাহিয়া হারান বলিল, নিশি কেমন আছে হৈম? হৈম সে প্রশ্ন গ্রাহ্য করিল না, কহিল, তমরিসকে কি বলবে বলেছিলে দাদা? পাশ ফিরিয়া শুইয়া হারান কহিল, কাল কাল বলবো, ঠিক বলবো। সেই রাত্রেই হারান মারা গেল। হৈম তমরিস কাঁদিতে কাঁদিতে ফিরিয়া গেল। গোটা ঘরখানা খুঁজিয়া দেওয়াল ভাঙিয়াও কিছু না পাইয়া মনোহরবাবু একটি সকরুণ হাসি হাসিলেন। সে ধনটা কিন্তু ছিল ছিল অদূর নিবিড় একটি জঙ্গলের মধ্যে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি গল্প, ব্যাধি। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।